এই কাহিনীটি সত্য, তবে কিছু পরিবর্তন ও কাল্পনিক দৃশ্য আছে। কাহিনীর কিছু অংশ সংবেদনশীল, দর্শকের বিবেচনা প্রযোজ্য। মৃত্যু এই বাড়ির ত্রিসীমানা জুড়ে মায়ার খেলা শুরু হবে, তাই এই বাড়ির সীমানা কেউ পার করবে না। যেহেতু আমরা কালের বিপরীতে যুদ্ধে নেমেছি, তাই সদা সতর্ক থাকতে হবে। 2009 সাল ভারতের এক প্রত্যন্ত জেলা, যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ এক ধর্মের আর সংখ্যালঘু পরিবার খুবই কম। এই গ্রামে আইন ছিল, কিন্তু ন্যায় ছিল না, আর সেই কারণেই মাটির নিচে জমে উঠেছিল এক ভয়ঙ্কর প্রতিশোধ। ফাতেমা কলেজে পড়ুয়া, পরিপাটি, শান্ত স্বভাবের মেয়ে। চোখে ছিল স্বপ্ন, মুখে ছিল দৃঢ়তা। বাবা একজন সাধারণ গাড়ি চালক, মা গৃহিণী। একজন বড় ভাই সাদিক দিল্লিতে থাকেন, সাংবাদিকতা করেন। গ্রামে ফাতেমার একমাত্র আশ্রয়ে তার বান্ধবী রিমু। ফাতিমা, তুই না থাকলে এই গ্রামটা সহ্যই হয় না। রিমু ছিল সহজ সরল, মুখে সব সময় হাসি, কিন্তু সেই হাসি একদিন সবার আগে নিভে যায়। 7 স্টার গ্যাং, গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর নাম 7 স্টার। 40-45 জনের একটি গোষ্ঠী। ক্ষমতা, টাকা, রাজনৈতিক ছায়া সবই তাদের পক্ষে। গ্রামের যত অন্ধকার কাজ সবখানেই তাদের ছায়া। হঠাৎ একদিন রিমুর বিয়ে ঠিক হয়, কিন্তু তার আগের প্রেমিক 7 স্টারের একজন সদস্য ছিল। ধর্ম আলাদা, তাই পরিবার মেনে নেয়নি। সেই পুরনো প্রেমিক বিয়ের রাতে গ্যাং ব্যাং নিয়ে এসে ঝামেলা করে। গ্রামের লোকেরা তাদের লাঠি পেটা করে তাড়িয়ে দেয়। বিয়ে ঠিকঠাক মতোই হয়। রিমু চলে যায় স্বামীর বাড়ি। কয়েকদিন পর রিমু তার স্বামীকে নিয়ে গ্রামে ফিরছিল। রিমুর বিয়ের সপ্তাহখানেক পর সে তার স্বামীকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আসার পথে ফাতেমাকে টেলিফোনে বলে সে তার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। ফাতেমা তার ভাইকে নিয়ে রিমুদের বাড়িতে অপেক্ষা করতে থাকে। এদিকে রিমু ও তার স্বামী একটি প্রাইভেট কার নিয়ে বের হয়। আমরা আসছি ফাতেমা, বলেছিল বিকেলে, কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে। রাত নেমে আসতেই গ্রামের কিছু লোকজন ছুটে গিয়ে রিমুর বাবাকে বলল রিমুদের গাড়ি রাস্তায় পড়ে আছে, তাদের অবস্থা ভালো না। শুনে সবাই দৌড়ে ছুটে চলে রাস্তা দিয়ে। গ্রামের শুরুর দিকে রাস্তায় পাওয়া যায় এক ভয়াবহ দুর্ঘটনা। রিমু ও তার স্বামী মৃত, ড্রাইভার নিখোঁজ। থানায় অভিযোগ করে সাদিক। পুলিশ বেশ কিছু সময় নিয়ে তদন্ত করার পর পুলিশ বলে দুর্ঘটনা, কিন্তু গ্রামের বাতাস বলে এটা দুর্ঘটনা ছিল না। কেউ মেনে নিতে পারছিল না। ফাতেমার সন্দেহ, ভাইয়া এটা সাধারণ কিছু না, ওদের হাত আছে। সাদিক থানায় যায়, কিন্তু অভিযোগ গ্রহণ হয় না। ক্ষমতার দেয়ালে সত্য মাথা ঠুকে ফিরে আসে। দুর্গাপূজার সময় নতুন কাপড় আনতে ফাতেমা বাজারে যায়, কিন্তু সেখান থেকে ফেরেনি। রাতভর খোঁজ, কোথাও নেই। 2 দিন পর অন্য গ্রামে এক ব্রিজের নিচে পাওয়া যায় তার নিথর দেহ। রায় আত্মহত্যা। সত্য চুপ করিয়ে দেওয়া হয়। সাদিক ও তার পরিবার প্রায় পাগল। পুলিশ জানায় প্রিয় বান্ধবীর মৃত্যুতে সে এমন কাজ করেছে। সাদিক ভেঙে পড়ে। বোনের কবরের সামনে দাঁড়িয়ে সাদিক বুঝে যায় এই গ্রামে আইন শুধু শক্তিশালীদের জন্য। সে পালিয়ে যায় আর পৌঁছে যায় এক তান্ত্রিকের দরজায়। প্রতিশোধ মানেই ঘৃণা নয়, ধর্ম নয়, অপরাধী শত্রু। তুই যদি সত্য জানতে চাস, তার মূল্য দিতে হবে। তুই যদি অমাবস্যার রাতে তোর বোনের কবর খুঁড়ে তার হাড়, চুল, নখ আর কবরের মাটি নিয়ে আসতে পারিস, তাহলে আমি তার কার ইঞ্জিনকে ডেকে কি হয়েছিল সব জানতে পারব। তারপর দোষীদের বিচার হবে। তবে মনে রাখিস,
এটা কোনো সাধারণ কাজ নয়। অমাবস্যা, কবরস্থান, মন্ত্র, হাওয়া, কান্না। দুটি কুকুর পাহারা দিচ্ছে, কিন্তু তাদের চোখ কুকুরের নয়, মাটি খোঁড়া হয়। তখন কবরস্থানে ঝড় বইতে শুরু করে। দুটি মেয়ের কান্নার শব্দ শুনতে পায় সাদিক। সে তার কাজে মনোযোগ দেয়। সেখানে কাজ শেষ করে বেরিয়ে আসার পথে মায়া কান্না শুরু হয়। ভাইয়া, ফিরে তাকিও না, কেউ পেছনে তাকায় না, এতে তোমার মৃত্যু হতে পারে। এসেছিস? আমি জানতাম তুই পারবি, কারণ তোর মধ্যে আছে প্রতিশোধের আগুন। বস আমার সামনে, দেখ কি করি। সত্যি তোমাদের মনোসংযোগকে সবসময় ব্যাহত করার আগুন চেষ্টা করো। জ্বলে ওঠে, ছায়ারা ঘোরে। প্রথমে আসে রিমুর কারেন। ओम भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। আমাদের থামানো হয়েছিল, আমাদের বাঁচতে দেওয়া হয়নি। আমার চোখের সামনে আমার সবকিছু কেড়ে নেওয়া হয়। আমার ইজ্জত, আমার স্বামী, আমাকে তারা যাতা করেছে। আজে বাজে সবকিছু, তারপর আমাদের দেহ ফেলে চলে যায়। এর সাথে আমাদের ড্রাইভারও জড়িত ছিল। আইন জানত, কিন্তু চুপ ছিল। বিমল ও তার গ্রুপের সদস্যরা দায়ী। আমি ফাতেমা, আমাকেও নেওয়া হয়েছিল বন্ধ জায়গায়। আমার সম্মান ভেঙে দেওয়া হয়। আমার সাথে আজেবাজে কাজ করে তাদের অনেকেই। আমার আত্মাকে ক্ষত বিক্ষত করা হয়। আমি মারা যাওয়ার পরও তারা তাদের চাহিদা মিটিয়ে নেয়। শান্তি পাইনি, আমি তাদের ছাড়ব না। পরে আমাকে ফেলে আসা হয় ব্রিজ থেকে, যেন আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়। তাদের বিচার মানুষ করবে না, আজ থেকে অন্য জগৎ করবে। এরপর কি হয়েছিল? কেন 7 স্টারের সদস্যরা একজন একজন করে রাতে চিৎকার করতে করতে পাগল হয়ে গেল? কেন তাদের ঘরে প্রতিদিন রাত 3টায় হাঁটার শব্দ শোনা যেত? সেটা জানতে হলে পরের পর্বে আসতেই হবে, কারণ কিছু আত্মা কবরেও ঘুমায় না।